ব্রিটেনে যারা অ্যাসাইলাম আবেদন করছেন যাদের অ্যাসাইলাম আবেদন খারিজ হয়ে গেছে তাদেরকে দ্রুত কিভাবে বাংলাদেশে পাঠানো যায় সেই বিষয়কে কেন্দ্র করে, এবং যারা অপরাধী আছে তাদেরকে কিভাবে বাংলাদেশে পাঠানো যায় সেই বিষয়গুলোকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার একটা বৈঠক হয়েছে, যেটাকে বলা হচ্ছে জয়েন্ট এই ওয়ার্কিং গ্রুপ নামে। এটা যৌথ একটা বৈঠক যেখানে বাংলাদেশের পার্টিসিপেন্ট ছিল এবং ব্রিটেনের পার্টিসিপেন্ট ছিল, এবং সেখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের আবেদন খারিজ হয়ে গেছে তাদেরকে কিভাবে দ্রুত পাঠানো যায় সেজন্য তারা একটা চুক্তি স্বাক্ষর করেছেন, যেটার নাম হচ্ছে ফাস্ট ট্র্যাক রিটার্নস নামে, যেটা তাদেরকে কিভাবে দ্রুত পাঠানো যায় এই বিষয়গুলো। এবং আমরা এই দেশের মিডিয়ার যে তথ্য পেয়েছি সে তথ্য মতে প্রায় 11,000 বাংলাদেশি যারা বিভিন্ন বিষয়ে দেশে এসেছেন, তারা 11,000 গত বছরে 11,000 অ্যাসাইলাম যিনি আবেদন করেছেন তাদের মধ্যে 5% আবেদন প্রাথমিকভাবে তারা অ্যাকসেপ্ট করেছেন এবং গ্রহণ করেছেন। এবং অন্যদেরকে তারা কিভাবে দ্রুত দেশে পাঠিয়ে দিতে পারে সেগুলো নিয়ে গতকাল বাংলাদেশ হাইকমিশন তাদের বৈঠক হয়েছে। এবং আমরা এই বিষয়গুলো বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনার সাইদুল তাসনিম অলরেডি আমাদেরকে একটা বিবৃতি দিয়েছেন, সেটা আপনারা শুনবেন। আমরা একটা আইনজীবীর সাথে কথা বলেছি, আইনজীবী মাহবুব তোহা, আপনারা ওনার বক্তব্য শুনবেন। আদৌ যাদের আবেদন খারিজ করা হয়েছে তাদের আর কোনো সুযোগ আছে কিনা, বা তাদেরকে আদৌ কি দেশে ফেরানো সম্ভব কিনা, এই বিষয়গুলো নিয়ে আইনজীবী মাহবুব তোহা কথা বলবেন। এবং আরো বিস্তারিত যে মিটিংয়ে কি হয়েছিল সেগুলো তুলে ধরবেন সাইদুল তাসনিম। তবে আমি একটা বিষয় জানিয়ে রাখি যে গত বছর যে আবেদন করেছেন তার মধ্যে 17,400 পাকিস্তানি এবং বাংলাদেশি প্রায় 11,000, ভারতীয় 7,200, নাইজেরিয়ান পাসপোর্টধারী 6,600 এবং আফগানিস্তানের 6,006 জন গত বছর আবেদন করেছেন। তার মধ্যে 5%কে কি করা হয়, আবেদন অ্যাকসেপ্ট করা হয়। এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা সাইদ নামের বক্তব্য শুনুন এবং আইনজীবী মাহবুব তোহার বক্তব্য শুনুন। আর এই ডায়ালগের মাঝখানে একটি এমওইউ সাইন হয়েছে, যেটি হচ্ছে আপনারা জানেন যে ইউ যুক্তরাজ্য 2020-এর আগে ইউতে ছিল, তখন ইউর সাথে একটা এসওপি আছে, এটাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড রিটার্নস বলে। দ্যাট ইজ ইউতে যত আনডকুমেন্টেড বাংলাদেশিরা আছে তাদেরকে এরকম অল্প অল্প করে ফেরত নেয়, ওরা আইডেন্টিফাই করে আমাদেরকে দেয়। আমরা আগে ইন্টারভিউ করতাম, এখন আর ইন্টারভিউ দরকার হয় না, কারণ এমআরপি আছে, ই পাসপোর্ট আছে। সো ওদেরকে ফেরত দেওয়া। এটি যখন যুক্তরাজ্য ব্রেক্সিট থেকে বেরিয়ে আসলো তার আগে কিন্তু আমরা ইউর আন্ডারে ইউ সবস দিয়ে ফেরত দিতাম মানুষ, যারা এখানে ধরেন ওভারস্টেজ আছে, যাদেরকে ওরা আইডেন্টিফাই করে বা ডিটেনশনে রেখেছে, তাদেরকে আমরা ইন্টারভিউ নিয়ে অথবা ইন্টারভিউ ছাড়া ফেরত পাঠিয়ে দিতাম। সেটি যুক্তরাজ্য যখন ব্রেক্সিটে চলে গেল, ইউ থেকে বেরিয়ে আসলো, তারপর থেকেই আলোচনাটা চলছে যে আমাদের নতুন করে একটা ইউকে বাংলাদেশ সবস সাইন করা উচিত, কারণ আগে তো ওরা ইউর আন্ডারে ছিল। তো ওই ইউ সবসটেরই একটি কন্টিনিউয়েশন বলতে পারেন, যেটা আমরা আবার নতুন করে সাইন করলাম। আমাদের যুক্তরাজ্যে কিন্তু অবৈধ বাংলাদেশি অন্যান্য সব দেশের থেকে অনেক কম আছে। দ্যাট ইজ প্রথম 10টি দেশের মধ্যে যে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী রয়েছে, সেই 10টি দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ নেই। বাংলাদেশ আমার ধারণা প্রথম 20টি দেশের মধ্যেও নেই। কাজে আমাদের খুব কম সংখ্যক বাংলাদেশি আছে যে মাসে আমরা হয়তো 3 জন করে ফেরত পাঠাই অন অ্যান অ্যাভারেজ। কিন্তু একটা সময় ছিল 2015, 16, 17 বা তারও আগে 2012, 13, তখন কিন্তু আমরা 100-150 লোক করে পাঠানো হতো। অনেক লার্জ নাম্বার অফ স্টুডেন্টস চলে আসছিল, তারা কিছু মধ্যে র্যাকেটের মধ্যে পড়ে গেছিলো। তো সেখান থেকে আজকে বর্তমানে আমাদের হাই কমিশন আমরা হয়তো মাসে হয়তো 6-7 জনের ইন্টারভিউ নিয়ে হয়তো 3 জনকে আমরা ক্লিয়ার করি, এরকম একটা ফিগার। এটা চলছে, এটা একটা রুটিন প্রসেস। কিন্তু আমরা একটা এমইউ সাইন করেছি, যে এমইউটি আগে ইউর সাথে ছিল, সেটা আমরা নতুন করে যুক্তরাজ্য ব্রেক্সিট থেকে বেরিয়ে আসায় যুক্তরাজ্যের সাথে আবার সাইন করলাম। এখন থেকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডায়ালগ প্রতি বছর হবে, হয় লন্ডনে অথবা ঢাকায়। এবং গতকাল আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডায়ালগে এই সবসটি সাইন করা ছাড়াও আমরা আলোচনা করেছি 2 দেশের মধ্যে ট্রান্সন্যাশনাল ক্রাইমস, টেরোরিজম, এক্সট্রিমিজম, 2 দেশের পুলিশ বাহিনীর সহযোগিতা এবং ট্রেনিং, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ যদি আমরা কোনো আইনি তথ্য কাউকে দিই যে সে কোনো আইন ভঙ্গ করে এসছে, তখন তার সম্পর্কে তথ্য দেওয়ার ফরম্যাটটি ঠিক করা, এবং 2 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে এক্সট্রাডিশন নিয়ে কথা বলা। যেমন এই দেশের যদি কোনো অপরাধী এই দেশে থাকে বা এই দেশ থেকে অপরাধ করে আমাদের দেশে পালিয়ে যায়, তাদের যে আদান প্রদান হবে। এর সাথেও তারা করেছে, গত বছর আমরা দেখেছি সেটি তারা আলবেনিয়ার সাথে করেছে। এবং বাংলাদেশ সরকারও এই চুক্তিটি, সেম টাইপের চুক্তিটি ইউর সাথে করেছিল 2017-এ। মূলত এখন ইউকের সাথে করবার মাধ্যমে ইউকে এবং বাংলাদেশ সরকারের 2টি উদ্দেশ্য রয়েছে।
একটি হলো ইউকেতে আপনারা জানেন যে সামনে একটি সাধারণ নির্বাচন রয়েছে। তারা তাদের নেট মাইগ্রেশন কমাবার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল জাতিকে। সেই প্রতিশ্রুতির অংশ হিসাবে তারা এখন নেট মাইগ্রেশন কমানোর জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছে। এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যদি আমি বলি, সেটা হলো কিছুটা নিজেদের ভাবমূর্তি বাড়ানোর জন্যই এই ধরনের চুক্তি করা। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে, এই ধরনের চুক্তির মাধ্যমে যদি কাউকে রিমুভ করা হয় এবং সত্যিকার অর্থে যদি তার পার্সিকিউটেড হবার সম্ভাবনা থাকে, সেটি খুবই দুঃখজনক হবে। এবং বাংলাদেশ সরকার যদি তাদের মানবাধিকার পরিস্থিতি উন্নত করতে পারে, অবশ্যই সেটাতে কোনো সমস্যা আমরা দেখছি না। কিন্তু সেখানে পলিটিক্যাল দমন পীড়ন অথবা অন্যান্য পার্টিকুলার গ্রুপসের যে মানুষগুলো এখানে এসে অ্যাসাইলাম সিক করে অথবা ওয়ারিস্টার হয়ে গেছে অথবা এখানে আনডকুমেন্টেড হয়ে গেছে, তাদেরকে যদি এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফেরত নিয়ে যায় এবং তাদের লাইফে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তাদেরকে যদি জেল জুলুম খাটতে হয়, তাহলে সেটি অবশ্যই দুঃখজনক হবে। সুতরাং এখানে ফাস্ট ট্র্যাকের যে বিষয়টি, সেটিও অবশ্য সময়ের উপর নির্ভর করছে যে সেটি চ্যালেঞ্জ হতে পারে। এবং আমরা অতীতেও দেখেছি এই ধরনের অনেক চ্যালেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে যারা এখানে এসেছে, যারা অ্যাসাইলাম ক্লেম করেছে, একটি পরিসংখ্যান তারা দিয়েছে যে 11,000 বাংলাদেশি 2023 সালে এখানে এসেছে এবং অ্যাসাইলাম ক্লেম করেছে। এরা সবাই স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসায় অথবা ভিজিট ভিসা এখানে এসেছে। তো সেখানে যদি তাদের সত্যিকার অর্থে লাইফ পার্সিকিউটেড হওয়ার ভয় থাকে, যদি তারা সত্যিকার অর্থেই নির্যাতিত হবার সম্ভাবনা থাকে সরকার কর্তৃক অথবা এনি আদার গ্রুপ কর্তৃক, তাহলে সেটি যথার্থতা রয়েছে। কিন্তু যদি এখানে যথাযথ প্রমাণ ছাড়া কেউ অ্যাসাইলাম ক্লেম করে থাকে, তাহলে অবশ্যই তার অ্যাসাইলাম প্রমাণ করাও অসম্ভবই বটে। যেমনটা সেই রিপোর্টেও বলেছে যে, পত্রিকার একটি রিপোর্টে বলেছে যে 95% অ্যাসাইলাম সিকার ফার্স্ট ইনস্ট্যান্সে আনসাকসেসফুল হয়েছে। তার মানে প্রথম ইন্টারভিউ থেকে হোম অফিস যে অ্যাসাইলামটি গ্রান্ট করে থাকে, সেটি মাত্র 5% লোক সাকসেস হয়েছে বাংলাদেশের থেকে যারা এসে এখানে ক্লেম করেছে। তো সেটি অবশ্যই দেখবার বিষয় যে আসলে কতটুকু জেনুইন অ্যাসাইলাম সিকার এখানে রয়েছে, কতটুকু জেনুইনলি লাইফ পার্সিকিউটেড হবার সম্ভাবনা এখানে রয়েছে, এবং সত্যিকার অর্থে তাদের পার্সিকিউশনের সম্ভাবনা এবং তাদের সেই প্রুফটা তারা করতে পারছে কিনা। যদি না করতে পারে, তাহলে অবশ্যই ব্রিটিশ সরকার উদ্যোগ নেবে তাদেরকে ফেরত পাঠানোর জন্য।